আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার এই মুহূর্তে এই ফেসবুক লাইভ দেখছেন এবং যারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভবিষ্যতে দেখবেন, সবাইকে আমি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে আসলে লাইভটা নির্ধারিত করার কথা ছিল রাত্র 9টায়, কিন্তু আমাদের শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম ভাই চট্টগ্রাম থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। আজকে লাইভটা আসলে রাত্র 9টা থেকে করার কথা ছিল, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, ওই যে আমাদের নবগঠিত পিএইচডি ফোরামের অ্যাডহক কমিটি নিয়ে একটা মিটিং আছে 9টার পরে, জরুরি। এই জন্য লাইভটাকে 1.5 ঘন্টা এগিয়ে নিয়ে আসলাম, সন্ধ্যা 7:30 থেকে 8:30। আলতাফ হোসেন শামীম ভাই দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট জামাল হোসাইন, ঢাকা জজকোর্ট, বন্ধু মানুষ জামাল ভাই দেখতেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আলতাফ হোসেন শামীম ভাই, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আমি কিন্তু বলেছিলাম, আসলে আমি প্রতি মঙ্গলবার রাত্র 9টা থেকে 10টা, ওয়াহিদুল ব্যাপারী ভাই দেখতেছেন, ধন্যবাদ। সাইফুল ইসলাম ভাই দেখতেছেন, আপনাকে ধন্যবাদ। তো প্রতি মঙ্গলবারে একটানা তথ্য দিয়ে যাই, আর এখন থেকে প্রতি বুধবারে, গত সপ্তাহে বুধবারে করছিলাম, অর্থাৎ একই দিনে যদি তথ্য দিয়ে যাই আবার প্রশ্নোত্তর পর্ব দিতে যায়, তখন মাইন্ড অন্যদিকে ব্রেক হয়ে যায়। এই জন্য সিদ্ধান্ত নিছি, সপ্তাহে প্রতি বুধবার রাত্র 9টা থেকে 10টা 1 ঘন্টা কোশ্চেন অ্যান্ড আনসার পর্ব করব। বিষয় ডেস্টিনি গ্রুপ নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেব। উইজডম নিজামুদ্দিন ভাই ধন্যবাদ, ইউনুস ভাই চালিয়ে যান, আলহামদুলিল্লাহ। 45 লক্ষ লোকের মধ্যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, ক্রেতা, পরিবেশক, বিনিয়োগকারী সাইফুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শহীদ ইসলাম ভাই। তো যেটা বলছিলেন, শহীদুল ইসলাম ভাই দেখতেছেন, এবি কাইয়ুম ভাই দেখতেছেন, মামুন মেম্বার সাহেব দেখতেছেন, আমাদের উত্তর জয়পুর ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর থানা। এবি মালেক সাহেব দেখতেছেন, বুলবুল আহমেদ সাহেব দেখতেছেন, ওয়াহিদুল ব্যাপারী ভাই দেখতেছেন, শহীদুল ইসলাম ভাই কেমন আছেন? প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই লাইভ মূলত ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ অবহেলিত ডিস্ট্রিবিউটরের মধ্যে। আলামিন ভাই ওমান থেকে দেখতেছেন, আসসালামু আলাইকুম, আমি ওমান থেকে দেখছি, ধন্যবাদ আলামিন ভাই। শহীদুল ইসলাম ভাই, কেএম রেজওয়ান তানভীর ভাই দেখতেছেন, এবি কাইম ভাই গাজীপুর থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। জনাব আলী বিশ্বাস ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। সৌরভ হোসেন ভাই দেখতেছেন, সবাইকে লাইভটি শেয়ার করুন, আলহামদুলিল্লাহ। উত্তম কর্মকার, উত্তম গাজীপুর কালিয়াকোট থেকে শুনছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুলবুল আহমেদ ভাই আপনি দেখছেন, হ্যাঁ। উত্তম কর্মকার ভাই, আপনি আজকে আমাকে প্রশ্ন করছিলেন। তো গতকালকে আমার লাইভ অনুষ্ঠানে অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি একটানা লাইভের তথ্য দেওয়ার কারণে প্রশ্নের উত্তর দিতে পারিনি। রেজাউল করিম ভাই দেখতেছেন, আপন ভাই দেখতেছেন, শহীদুল ইসলাম ভাই দেখতেছেন, রেজাউল করিম ভাই দুবাই থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমি লাইভটা শেষ করে আমি কিন্তু ওই প্রশ্নগুলো স্ক্রিনশট আবার আপনার ওই যে মেসেঞ্জার ইনবক্সে, ফেসবুকের ইনবক্সে মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই দেখতেছেন, মোহাম্মদ ডালিম বাদশা ভাই দেখতেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপন ভাই বলতেছেন চালিয়ে যান, আমরা আছি ইনশাল্লাহ। মোহাম্মদ ডালিম ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ। মালয়েশিয়া থেকে দেখতেছেন। জয় আহমেদ ভাই দেখতেছেন, কামরুজ্জামান ভাই দেখতেছেন, বাংলাদেশ আম জনগণ পার্টি,
হ্যাঁ, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার লোগো দেখলেই বোঝা যায় আপনি বাংলাদেশ আম জনগণ পার্টি। ধন্যবাদ। আমরা পেশাগত কারণে লোগোতে যাইতে পারতেছি না, কিন্তু আমরাও বাংলাদেশ আম জনগণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ইনশাল্লাহ। আমি আবু তালেব ভাই নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন, ধন্যবাদ। মোহাম্মদ হাবিব ভাই দেখতেছেন, মোহাম্মদ তরিকুল ভাই গুলশান থেকে দেখতেছেন, ঢাকা গুলশান বিএপি এলাকা। লোকমান হোসাইন ভাই ভোট সম্পর্কে বলেন, মামলার কি খবর? হ্যাঁ, লোকমান ভাই ভোট সম্পর্কে, লোকমান হোসাইন ভাই প্রশ্ন করছেন, লোকমান ভাই ভোট সম্পর্কে প্রশ্ন করছেন। ঠিক আছে লোকমান ভাই, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ভোট সম্পর্কে প্রশ্ন করছেন। জুয়েল হক ভাই নওগাঁ মহাদেবপুর থেকে দেখতেছেন, হাবিবুর রহমান ভাই চাপাই নবাবগঞ্জ থেকে দেখছেন, জালাল উদ্দিন ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ। ইসমাইল হোসাইন আপন ভাই, আমি সাউথ আফ্রিকা থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সাউথ আফ্রিকা থেকে। শহীদুল ইসলাম ভাই সিলেট থেকে দেখতেছেন, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আসলে লোকমান ভাই যে এটা বলছেন, ইতিমধ্যে বোর্ডে তো ধরেন আমাদের ডেস্টিনির মালিক পক্ষে ছিল 13 জন, আর হাইকোর্ট দিয়ে দিয়েছিল 2022 সালে 6 জন, মোট 19 জন। 19 জনকে ইতিমধ্যে আমি লাইভে অনেকবার বলছি। আনোয়ার হোসেন ভাই দেখতেছেন, ইয়াসমিন আক্তার ম্যাডাম দেখতেছেন, ধন্যবাদ আপনাকে ইয়াসমিন আক্তার ম্যাডাম। রাসেল আহমেদ ভাই দেখতেছেন সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ। তো এই ইন্ডিপেন্ডেন্ট ছিল। আনোয়ার হোসেন ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়ার বরকতে ভালো আছি। দিনাজপুর থেকে দেখতেছেন আনোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। যাক, মোটামুটি বিশ্ব থেকে বিভিন্ন খুবই ভালো লাগতেছে। মালয়েশিয়া, আফ্রিকা, ওমান, সৌদি আরব, কুয়েত, আবার আরেক ভাই দেখতেছেন আমেরিকা থেকে, ইটালি, মোটামুটি বিশ্বের অনেক দেশ থেকে দেখতেছেন। ফেসবুকের কল্যাণে এক জায়গায় বসে আমরা এবি কাইয়ুম ভাই 3/1 কি একটা, হ্যাঁ আজকে একটা পোস্ট দিছি 3/1। কামরুজ্জামান ভাই আলহামদুলিল্লাহ 3/1। হ্যাঁ, কামরুজ্জামান ভাই এটা জানতে চাচ্ছেন। মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই, বিনিয়োগকারীদের টাকা কি ফিরে পাবে? মোহাম্মদ তরিকুল ইসলাম, বিনিয়োগকারীদের টাকা ফেরত। তারপরে রিমন ভাই বলছেন অভিনন্দন, শুভেচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আলী আকবর ভাই, তারপরে শহীদ, আমি সিঙ্গাপুর থেকে আসি আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর থেকে দেখতেছেন। ফেসবুকের কল্যাণে, অনলাইনের কল্যাণে আজকে আমরা ঘরে বসে সৌদি থেকে দেখতেছেন। মোহাম্মদ হাবিব ভাই, ধন্যবাদ হাবিব ভাই, আপনার সাথে আমার মনে হয় দিনে একবার কথা হয়েছে, আপনি সৌদি আরব থেকে কল দিয়েছেন, আন্তরিক ধন্যবাদ। মহসিন তফাদার ভাই দেখতেছেন ঢাকা থেকে আলহামদুলিল্লাহ। আপনার সবাই সকলকে অনেক ধন্যবাদ। তারপরে মোহাম্মদ ডালিম বাদশাহ বন্দর নারায়ণগঞ্জ, অ্যাডভোকেট আরিফ চৌধুরী স্যার, আপনাকে ধন্যবাদ। তোমাকে ব্লক করলাম, তুমি সরাসরি প্রতারকের পক্ষে। হ্যাঁ অ্যাডভোকেট আরিফ স্যার, আপনি আসলে, তোমাকে ব্লক করলাম, তুমি সরাসরি প্রতারকের পক্ষে। আমি আইনজীবী মানুষ, ব্লক করতেই পারেন, এটা দোষের কিছু না। আর আপনি আসলে আমাকে সরাসরি প্রতারকের পক্ষে বলতেছেন, যেখানে স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে 54 বছরে, অ্যাডভোকেট আরিফ চৌধুরী স্যার আপনার উদ্দেশ্যে বলি, যেখানে বাংলাদেশে 54 বছরের স্বৈরাচার ছিল শেখ হাসিনা সরকার। সেই শেখ হাসিনা সরকার দুদকের মাধ্যমে, সেই শেখ হাসিনা সরকার দুদকের মাধ্যমে মামলা দিয়া আমাদের এমডি চেয়ারম্যান থেকে 12 বছর 3 মাস 5 দিন জেল খাটাইও আমাদেরকে প্রতারক প্রমাণ করতে পারে নাই। এবং আমাদের ডেস্টিনি গ্রুপের উপর কোনো ধরনের আইন করে নাই। তারপরেও আপনি আইনজীবী হিসাবে, অবশ্য আইনজীবীরা বলতেই পারেন, সময়ে বলে দিবে প্রতারকের পক্ষে না বিপক্ষে। তবে হ্যাঁ, আমার এই লাইভ কিন্তু ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ অবহেলিত ডিস্ট্রিবিউটারদের জন্য। এটা 45 লক্ষ লোকের বাহিরের জন্য না। এটা অর্থাৎ বাংলাদেশে জনসংখ্যা 18 কোটি, 20 কোটি, মতান্তরে 16 কোটি, এটা সরকার ভালো জানে। ভোটার 12 কোটি প্লাস। তাহলে ভোটার 12 কোটি। আব্দুল এরশাদ আলী ভাই, ধন্যবাদ ভাই, আমি আসি বেলকুচি সেজন। হ্যাঁ ধন্যবাদ এরশাদ আলী ভাই, আপনি আসছেন। ডক্টর রফিকুল আমিন স্যারের সাথে দেখা করছেন। আনোয়ারা বেগম চট্টগ্রাম মিরেশ্বরাই উপজেলায় থেকে দেখছেন। মাহবুল হাসান ভাই নওগাঁ নিয়ামতপুর থেকে দেখতেছেন। পলাশ নরসিংদী দেখতেছেন। কামজামান সাহেব, এরশাদ
আবার আনোয়ার হোসাইন ভাই দেখতেছেন, ইশাক আহমেদ ভাই দেখতেছেন। যাক, ধন্যবাদ। এখন যেটা বলছিলাম, কিছু কিছু বেকুব আছে দেখতেছি, দেয় না, জানে যে আমি এই ফেসবুকে 01711042930 এই নাম্বারটা থেকে কিছু বেকুবে কল দিচ্ছে, দেখতেছে আমি ফেসবুক লাইভ করতেছি, তারপরেও এই নাম্বারে কল দিচ্ছে, কিন্তু অথচ আমি আরেকটা নাম্বার দিচ্ছি। 01, হ্যাঁ 01, হ্যাঁ। তাহলে আমাকে কল দিবেন কিন্তু 0179901, অনেকে আমাকে ডাইরেক্ট নাম্বারে কল দিচ্ছেন, তাহলে তো আমার লাইভ বন্ধ হয়ে যাবে। 01799399767, 01799399767। অর্থাৎ আমাকে কেউ ফোন করবেন এই মুহূর্তে লাইভে কোশ্চেনের জন্য 01799399767 এই নাম্বারে। আচ্ছা, যেটা বলছিলাম, ইতিমধ্যে যে প্রশ্নগুলো আসছে, হীরাবাই সৌদি আরব জেদ্দা থেকে দেখতেছে, আলহামদুলিল্লাহ। বোর্ড সম্পর্কে বলেন। ইতিমধ্যে আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্ট 6 জনের মধ্যে 3 জন ইতিমধ্যে হয় ওনাদেরকে পদত্যাগ করা হয়েছে বা করতে বাধ্য করছে, 3 জন চলে গেছে, আর আছে 3 জন, আমাদের আছে 13 জন, মোট আছে 16 জন। এরই মাঝে আপনারা জানেন বোর্ডের প্রশান্ত ভূষণ বড়ুয়া বিগত জুলাই মাস থেকে বাংলাদেশের বাইরে পলাতক, এবং বাংলাদেশে কোম্পানি আইন অর্থাৎ লিমিটেড কোম্পানি, যেটা ব্যাংক, বিমা, এই যে যেই সমস্ত কোম্পানির পাশে লিমিটেড দেখবেন, অর্থাৎ এটা কোম্পানি আইন অনুযায়ী ইয়ে হয়। আবার লিমিটেড দুই প্রকার, একটা হলো পাবলিক লিমিটেড, একটা প্রাইভেট লিমিটেড। তো ইদানিং আপনারা দেখবেন যেমন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এদের পিছনে লেখা আছে পিএলসি, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি। এই টোটাল লিমিটেড শব্দটাকেই ব্যাংক, বিমা বা এখান থেকে এদেরকে আরজেএসসি থেকে অনুমোদন দেওয়া হয়, জয়েন্ট স্টক কোম্পানি থেকে। তো কোম্পানি আইনের 101 ধারা অনুযায়ী আছে, অর্থাৎ কোনো কোম্পানির বোর্ড পরিচালক যদি বাংলাদেশের বাইরে যেতে চান তাহলে ওনাকে বাকি বোর্ডের অনুমতি, বোর্ডের যথাযথ মেম্বারদের কাছে অনুমতি চেয়ে যথাযথ কাগজপত্র তৈরি করে অন্য কাউকে হস্তান্তর করে। হ্যাঁ ফাইল ভাই, আপনার কল আমি দেখছি, আপনি আমার লাইভ দেখতেছেন। ফাইল ভাই, আমি লাইভটা শেষ করে তারপর আপনাকে ফোনে কল দেব। আমি দেখতেছি আপনি 2-3 বার দেখতেছেন, আমি যেই ফোনটাতে লাইভ করছি। ফাইল ভাই, আপনি ওই নাম্বারে কল দিয়েছেন, তাহলে এই মুহূর্তে লাইভ চলাকালীন ধরা সম্ভব না। ফাইল ভাই, আমি এটা শেষ করে আবার আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের একটা জুম মিটিং আছে, যেহেতু আমার কাছে এখন একটাই ফোন, 2টা স্মার্টফোন নাই। আমি এটা শেষ করে আপনাকে, হ্যাঁ ফাইল ভাই আপনি দেখতেছেন, আমি এটা শেষ করে আপনাকে যদি সম্ভব হয় 9টার আগে কল দিব, না হলে 10:30টার পরে কল দিব। আপনার সাথে বিস্তারিত কথা হবে, দিনে একবার জজ করে মামলা চলাকালীন আপনার সাথে কথা হয়েছে। যাক, তো যেটা বলছিলাম, বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী আপনি যদি কমপক্ষে 3 মাসের বাইরে বাংলাদেশের বাইরে যেতে হয়, বাকি বোর্ড মেম্বারদের অনুমতি নিয়ে এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে। আপনি কেন বিদেশে যাচ্ছেন চিকিৎসার কাজে, এগুলা প্রপার নিয়মে যেতে হয়, তখন আপনার পোস্ট পদবি থাকে। কিন্তু আমাদের প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব পোস্ট পদবি থাকা অবস্থায় জুলাই মাসে তো উনি আসলে দেশের পরিস্থিতি খারাপ, উনি মূলত বিদেশে চলে গেছেন। এরপরে তো হাসিনা পালিয়ে গেছে এবং উনি 3 মাস যায় 6 মাস, এখন বছরের কাছাকাছি ওভারটেক করে। ধরেন জুলাই থেকে জুলাই 13 মাস, আগস্ট 14 মাস, সেপ্টেম্বর 15 মাস, অক্টোবর 16 মাস শেষ হইতে চললো, তো উনি নাই। এই জন্য আমাদের ওই 15 জনে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট 3 জনের মধ্যে তো একজন প্রশান্ত ভূষণ বড়ুয়া নাই, বাকি ইন্ডিপেন্ডেন্ট 2 জন, আর আমাদের আছে 13 জন, মোট 15 জনে মিলিয়ে একটা বোর্ড মিটিং ডাকছে। ওই বোর্ড মিটিংয়ের মধ্যে 60 জন প্রশান্ত ভূষণ বড়ুয়াকে রাখার পক্ষে, অর্থাৎ ওরা চায় এই 4 জন হলো বোর্ড মেম্বার সাইফুল আলম রতন সাহেব ডায়মন্ড এক্সিকিউটিভ, কামরুল ইসলাম তুহিন সাহেব 2 জন, প্রফেসর মহিন সাহেব 3 জন, আর ইকবাল সাহেব এই 60 জন।
অর্থাৎ এই 60 জন চাচ্ছে আমাদের ডেস্টিনি গ্রুপের অভিভাবক আওয়ামী লীগে থাকুক। অর্থাৎ যেমন বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগ, যেটা হাসিনার এমপি হাসিনা সেট করে দিয়ে গেছে, বাংলাদেশের প্রধান নির্বাহী ক্ষমতার মালিক। তো যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট এখন পর্যন্ত আওয়ামী লীগ যাকে সরানো যায় নাই, আর আমাদের বোর্ড মেম্বার 15 জনের মধ্যে এই 60 জন চাইতেছে ডায়মন্ড এবং বোর্ড মেম্বার শেয়ারহোল্ডার সাইফুল আলম রতন সাহেব, তারপরে কামরুল ইসলাম তুহিন সাহেব, প্রফেসর মহিন সাহেব, আর পরে ইকবাল সাহেব, এই 60 জনে চাইতেছে যাতে আমাদের এই 45 লক্ষ লোকের ভাগ্য, ডেস্টিনি ভাগ্য ওই আওয়ামী লীগের হাতেই থাকে, প্রশান্ত ভূষণ বড়ুয়ার হাতেই থাকে, অন্য কেউ যাতে দায়িত্ব, অর্থাৎ আওয়ামী লীগ না সরক। ওনারা ব্যক্তিগত আওয়ামী লীগ করে কিনা বা আওয়ামী লীগ পুনর্বাসন সেটা নিয়ে প্রশ্ন পড়ে যেহেতু। আর বাকি 11 জন চাইতেছে না, প্রশান্ত ভূষণ বড়ুয়া যেহেতু বিদেশে পলাতক, ওনার কারণে কাজ করা যাচ্ছে না, উনি সরে যাক, আমরা এই 15 জন থেকে একজন চেয়ারম্যান বানিয়ে নিয়ে আমরা কাজকর্ম করি। তাহলে 11 জন একমত হইল। এখানে আবার কোম্পানি আইনে একটা বিষয় আছে, যারা আইনজীবী, আইন পেশার সাথে জড়িত, তারা কিন্তু বুঝবেন, আইন পেশার সাথে যারা জড়িত, বিশেষ করে আবার আইন পেশার মধ্যে সবাই আইন পেশা না, আইনজীবী ল পাস এক হিসাব। এরপরে প্র্যাকটিসের বেলায় আইনজীবীদের মধ্যে আবার ভাগ আছে। ধরেন কেউ ক্রিমিনাল প্র্যাকটিস করে, কেউ সিভিল প্র্যাকটিস করে, আবার হাইকোর্টে অনেকে আছে শুধু রিট নিয়ে কাজ করে, আবার কেউ ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে, কেউ কোম্পানি আইন। এখানে আইনজীবীদের মধ্যে আবার কোম্পানি আইন অর্থাৎ লিমিটেড আইন সংক্রান্ত কোম্পানি আইন নিয়ে যারা কাজ করে, বিশেষ করে কারণ বাজার কোম্পানি ল প্র্যাকটিশনার এবং সোসাইটির মেম্বার ছাড়া, এখানে ঢাকা বারের মেম্বার, হাইকোর্ট বারের মেম্বার, সুপ্রিম কোর্ট বারের মেম্বার, আবার ঢাকার ট্যাক্সেস বারের মেম্বার, পাশাপাশি আরেকটা বার আমরা অনেকেই জানি না, এটা হলো কোম্পানি ল প্র্যাকটিশনার সোসাইটি। এটার অফিস মতিঝিলে আছে এবং কারণ বাজার RJC অফিস ওখানে পাশে আছে। তো যারা কোম্পানি ল প্র্যাকটিশনার সোসাইটি, এই আইনজীবী এরা বিষয়টা জানে, অর্থাৎ যেই কোনো বোর্ড মেম্বারে 2/3 অর্থাৎ 3/1, 3/2, তাহলে আমাদের এখানে 16 জন, 16 জনের 3 ভাগের 2 ভাগ, তাইলে 10.66 অর্থাৎ 11 জন যদি একমত হয় যেই কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো এটা একমত হয়ে হাইকোর্টে প্রশান্তকে আউটের সিদ্ধান্ত চাইছে। তো যেটা ইতিমধ্যে সেপ্টেম্বর 7 তারিখ পর্যন্ত হাইকোর্ট খোলা ছিল, তখন পরবর্তীতে বন্ধের পরে অবকাশকালীনে আসছে। তো অবকাশের পরে 19 তারিখ থেকে হাইকোর্ট খোলা, গত সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতি, এই সপ্তাহে আবার 7 দিন গেছে, রবি সোম মঙ্গল বুধ, আগামীকালকে বৃহস্পতি। তা আমাদের আইনজীবী টিম চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা সিক্রেট, তার এত ফ্রিলি আইন পেশায় বলা যায় না। এটা অনেকটা রমজানের চাঁদ দেখার মতো, রোজা রাখার মতো, অর্থাৎ চাঁদ দেখার পরেই আপনি রোজা রাখতে হবে, চাঁদ দেখার পরেই রোজা রাখা বন্ধ করতে হবে, ঈদ করতে হবে। ঠিক আইন পেশা 100%, সংবাদের পরে তারপরে বলার নিয়ম। কিন্তু আমি আজকে আপনাদের মূল যেটা প্রশ্ন, এতটুকু বলতে পারি, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার ধরেন আইন অনুযায়ী ল ইজ নাথিং বাট স্ট্রং কমন সেন্স। বিশ্বের শুরুতেই কিন্তু কোনো আইন ছিল না, পরে আল্লাহ কিছু আইন পাঠাইছে, যেমন আল কোরআন, কিছু সংবিধান পাঠাইছে, ওটার বাইরে মানুষ নিজেদের প্রয়োজনে। মনির হোসাইন ভাই SPC এর দালাল, এর দেশটাকে খাইয়ে ফেলছে। SPC, মনির হোসাইন ভাই SPC কি বলতে চাচ্ছেন? SPC একটা কোম্পানি ছিল, আমি ডেস্টিনি বাইরে কোনো MLM কোম্পানি করছি আমার এটা জানা নাই, আমি আইন পেশা চলে আসছি। আমাকে নিয়ে বলছি কি SPC বা অন্য কিছু। আমি ডক্টর রফিকুল আমিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার এই লোকটা বাটপাত, তাকে আপনার আশেপাশে ভিড়তে দিবেন না।
লাঙ্গলকোট কুমিল্লা থেকে সাবিন ইসলাম। মনির হোসেন সাহেব, এই ব্যাপারটা কি কাকে বলছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি লাইভ শেষ করে বা আপনার ফোন নাম্বার থাকলে আমি আপনাকে ফোন দিতাম। মোহাম্মদ মনির সাহেব বলছেন আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাবেক না স্যারের দৃষ্টি, আচ্ছা হয়তো বানান ভুল হতে পারে, দৃষ্টি আকর্ষণ করছে স্যার এই লোকটা বাটপার, তাকে আপনার আশেপাশে বিটতে দিবেন না। এই লোকটা বাটপার বলতে মনির হোসেন সাহেব কাকে বলতে চাইছেন? আর আপনি এসপিসি আমাকে বলছেন কিনা আমি জানি না, তবে আপনি হয়তো সঠিক আমাকে যদি আমাকে বলেন এসপিসি নামক কোনো কোম্পানিতে আমি কোনো কালেই জড়িত ছিলাম না। আর আমি 2012 সাল পর্যন্ত 2001 থেকে 2012 সাল ডেস্টিনি যতদিন চালু ছিল, প্রশান্ত ভূষণ বড়ুয়া কি নাজিমুদ্দিন সাহেব 3000 মাইল দূরে যাচ্ছে ডেস্টিনি থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যেটা বলছিলাম ওই মনির সাহেবের প্রশ্নের কারণে, হ্যাঁ আলতাফ হোসেন শামীম ভাই, মনির ভাই, হ্যাঁ মনির সাহেব, আমি আপনার সাথে লাইভের পরে স্ক্রিনশট দিয়ে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করব, যাক অসুবিধা নেই। আপনি কাকে বলতে চাচ্ছেন? তবে আমার ব্যাপারে যদি বলে থাকেন আপনি ভুল হয়তো লোক চিনেন নাই। আমি বাংলাদেশে কোনো মানি গেম এসপিসি বা ওই যে অনেকে অপরাধী, আমি মানি গেমের সাথে কোনো কালে জড়িত ছিলাম না। আমি 2001 থেকে 2012 পর্যন্ত একটানা ডেস্টিনিতে কাজ করছি, ডেস্টিনির জন্য ওয়েট করছি এবং ল লাইনে চলে গেছি। আপনি এটা প্রমাণ করার সুযোগ নেই। হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অনেক মাল্টি লেভেল মার্কেটিং নামদারি কোম্পানি বাংলাদেশ চালু হয়েছে, যেমন এক্সিলেন্ট, ওই যে আপনজন মিলাই, সব মিলাই ধরেন আমি অনেক কোম্পানিতে গেছি এবং আমার নিজের হাতেও কোম্পানি আইনজীবী হিসাবে, কোম্পানি আইন উপদেষ্টা হিসাবে আমি অনেক লিমিটেড কোম্পানি গঠন করে দিয়েছি, অনেকের লিগেল অ্যাডভাইজার ছিলাম। বাট আমি কোনো মানি গেমের সাথে জড়িত ছিলাম না। অন্য কাকে বলছেন যদি আমাকে বলে থাকেন মনীষ সাহেব, আপনি আপনার বক্তব্য সংশোধন করেন। আর অন্য কাউকে বলে আপনি চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি যদি আমাকে বলে থাকেন আমি আপনার এটা তীব্র আইনগতভাবে এটার প্রতিবাদ করতেছি। যাক, তো যেটা বলছিলাম ওই যে প্রশ্ন উত্তর, হ্যাঁ প্রশান্ত 3000 কিলোমিটার দূরে। এখন ধরেন প্রশান্ত ভূষণ বড়ুয়া, এখন বোর্ডের কি হবে? নাম্বার 1, আমি আপনাদেরকে 2টা বিষয়ে আশ্বাস দিতে পারি ইনশাল্লাহ, অ্যাজ এ সাধারণ লোক হিসাবে, আইন পেশার লোক হিসাবে বলবো। নাম্বার 1, প্রশান্ত ভূষণ বড়ুয়া ধরেন হাইকোর্টে আমাদের আইনজীবী টিম বিপক্ষে, আর আমাদের বিপক্ষে খুব শক্তিশালী। আপনারা ইতিমধ্যে জানবেন যে ভাগা ভাগা আইনজীবীরা নামি দামি যারা সামনে ক্ষমতায় আসতে পারে এবং যারা ক্ষমতার 1 নম্বর দাবিতে, এরকম না দলের বিভিন্ন নামি দামি আইনজীবীরা আমাদের বিপক্ষে অলরেডি দাঁড়াচ্ছে। এবং আমার ব্যক্তিগত ধারণা একমাত্র ডেস্টিনি গ্রুপের এই বিশাল সম্পদ, একবার হাসিনা এটা খাওয়ার চেষ্টা করছে এবং 12-13 বছর আটকাই, দুদকে খাইছে, পুলিশে খাইছে, বিভিন্ন লোকে খাইছে, নেতারা খাইছে। আমাদের টি প্ল্যান্টেশনের কোটি কোটি টাকা গাছ কেটে নিয়ে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন রাতের আধারে। আমাদের আবার বোর্ড মেম্বাররা সহযোগিতা করছে গাছ কেটে আমাদের বিভিন্ন ডেস্টিনি গোডাউনে মাল সামানা। এখন আমাদের এই সম্পদগুলা ইতিমধ্যে তো অলরেডি খাচ্ছে, কিছু উদ্ধার হচ্ছে, বাকিগুলা খাওয়ার জন্য এখন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় আমলারা বা বিভিন্ন অনেকেই এই সম্পদের পিছে ঘুরতেছে। এবং ডেস্টিনি গ্রুপের ধরেন এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ, জায়গা জমি বিভিন্ন দল করার জন্য এবং প্রভাবশালী নেতারা চেষ্টা করতেছে। এই জন্য বিশাল বড় বড় নামি দামি আইনজীবী টিম আমাদের পিছে লাগিয়ে রাখছে। হয়তো আপনি আমি যাদেরকে 10, 20, 50 লাখ টাকা দিয়েও করে নিতে পারি না, এরকম না, ভাগা ভাগা আইনজীবী ওরা ফিরি যায় আমাদের বিপক্ষে দাঁড়ায়। যাক, এগুলো এখন এই মুহূর্তে নাম বলে মতানৈক্য সৃষ্টি করতে রাজি না, সময় বলে দিবে সব কিছু। আমরা ইনশাল্লাহ রাজনীতি শুরু করছি, আল্লাহ ভরসা, আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব। এবং একটা ভালো সংবাদ, ইনশাল্লাহ বাংলাদেশ আম জনগণ পার্টি অতি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন পাবে ইনশাল্লাহ। আর এই লাইভের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আমরা A to Z প্রপার ডকুমেন্ট দিছি, আপনি আমাদেরকে দয়া করে নিবন্ধনটা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দিন। যাক, অন্যদিকে যাচ্ছি, তাহলে প্রশান্ত তার ফোর্সটাকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। একমাত্র পদ্ধতি উনি যদি সশরীরে আসে হাজিরা দেয়, অর্থাৎ প্রশান্ত বাংলাদেশে ঢুকে সশরীরে আইসা যদি বলতে পারে যে আমি আসলে পলাতক না,
নাজিমুদ্দিন, প্রশান্ত বড় আর উকিল যত শক্তি হোক না কেন সত্য তো একদিন হয়। হ্যাঁ ইনশাল্লাহ, আপনি সুন্দর কথা বলছেন। উনি তো আসলে ব্যারিস্টার অ্যাসোসিয়েশন। আর আপনাদেরকে আমি ইঙ্গিতে যা বলি, ব্যারিস্টার ডিগ্রিটা লন্ডন ইউকে থেকে আসে এবং ব্যারিস্টারদের বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক থাকে। এবং বুঝেন তো আমাদের দেশ এখন ধরেন লন্ডন থেকে বা ইউকে থেকে কন্ট্রোলের চেষ্টা চলতেছে। তো কে কী বৈঠক করে আমরা তো আর আমেরিকার টেকনোলজি নয়, আমরা সব জানতে পারি না। তবে কেন জানি মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে খুব শক্তিশালী যেই সমস্ত আইনজীবীরা আমি আপনি যাই একটা মামলাও রিসিভ করে না, সকল মামলা দেখে না, যে সমস্ত আইনজীবীরা করে নেওয়ার জন্য মামলা রিসিভ করার জন্য ন্যূনতম 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিতে হয়, যাদেরকে একটা মামলা রিসিভ করাতে 3 মাস 6 মাস আগে কন্ট্যাক্ট করতে হয়, তারা নিজেরা সকল কাজ বাদ দিয়া আমাদের মামলা যাই করে যাই করে আবার কোর্ট জিজ্ঞাসা করে আপনি এখানে কেন। যাকে এগুলো বলতে গেলে আসলে আইনগত অনেক সিক্রেট কথা বলা যাচ্ছে না। মানে পরিকল্পনা বড় চলতেছে। শুধু ভয় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যার, এদেরকে নিয়েই ভয়। তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের 45 লক্ষ লোকের দোয়া কবুল করবে ইনশাল্লাহ। ধরেন প্রশান্তর অধ্যায় সমাপ্তির পথে। হ্যাঁ, ইতিমধ্যে আমি অন্য লাইভে প্রশ্ন উত্তরে বলবো, যেটা আসলে আজকের লাইভে আপনার মূল যেটা জানতে চাচ্ছেন প্রশান্তর বিষয়টা। প্রশান্ত দেশে আসতে 14 শিখে খাইতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ, আনোয়ার ভাই ঠিক বলছেন। কারণ ওনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে হাসিনার দোষর হিসাবে এবং যে ফেজগুলো, প্রশান্ত ভূষণ বড়ুয়া বর্তমানে অনেকগুলার মামলার ওয়ারেন্টের আসামি এবং উনি বাংলাদেশে ঢুকা মাত্রে একাধিকবার গ্রেপ্তার হবে। ওকে, এবং আপাতত বাংলাদেশে আসার সম্ভাবনা নাই। তবে একটা ঘটনা ঘটতে পারে। ধর আমি আপনি যদি আগামীকালকে ঘুম থেকে উঠি, যেমন 5 আগস্ট আমরা অনেকে হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনছি যারা আন্দোলনে ছিল তারা তো রাস্তায় ছিল, আর যারা আন্দোলনের আসাদুল্লাহ ভাই একটা মাইক্রোফোন কিনে নেন, ফ্যানের শব্দসহ আউটসাইডের শব্দগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আগামীকালকে আগামী 2 দিনের মধ্যে এটা কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আপনার কথা রাইট। আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি। ওই যে সমরব ইনশাল্লাহ যাব, ওই যে সাউন্ড প্রুফ এবং যাতে আরও এটা সুন্দরভাবে করা যায়, আরও কিছু লাইভ যন্ত্রপাতি কিনবো যাতে সুন্দর করে তথ্য সরবরাহ করা যায়, সাউন্ড আদার্স অন্যান্য বিষয়গুলো। আপনার কথা রাইট। তো যেটা ধরেন ইনশাল্লাহ প্রশান্ত ভূষণ, খোকন ভাই দেখতেছেন, ধন্যবাদ। গোলাম মোস্তফা ভাই দেখতেছেন, আসাদুল্লাহ ভাই দেখতেছেন, জি নাজিমুদ্দিন ভাই, জি। বাইরের দেশের মতামত যদি বাংলাদেশে চলে তাহলে শেখ হাসিনা তো আবার ডুববে। এখন নাজিমুদ্দিন ভাই যেটা বলছেন সেটা তো চেষ্টা তো চলতেছে। আমাদের দেশটাকে তো ধরেন ইংরেজরা 200 বছর শাসন করছে, পরে পাকিস্তানরা 24 বছর শাসন করছে, 1971 আমরা স্বাধীন করছি। 72 থেকে যারা আমাদেরকে স্বাধীনতার সহযোগিতা করছে তারা শোষণ করছে। তা আমরা তো গরিব দেশ, শোষণ হয়েই যাচ্ছি। তা আমরা চেষ্টা করতেছি এবং সেটাই পরিবর্তন করার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার রাজনৈতিক দল গঠন করছে ইনশাল্লাহ। অর্থাৎ আমরা বাংলাদেশের আমূল পরিবর্তন আনার জন্য কাজ করবো ইনশাল্লাহ। তৃণমূল একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এবং প্রান্তিক পর্যায় থেকে শুরু করব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওই প্রশান্তর অধ্যায় ক্লোজ ইনশাল্লাহ। তাহলে একমাত্র পদ্ধতি, যদি আগামীকালকে ঘুম থেকে উঠেন শেখ হাসিনা চলে এসেছে, ওই যে একটা গান ছিল না, যদি ঘুম থেকে উঠে আবার শোনা যেত, এরকম না একটা, মানে শেখ হাসিনা যদি চলে আসে হুট করে, কালকে সকালে দেখেন ঘুম থেকে উঠেন শেখ হাসিনা চলে আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এবার পশু প্রশান্ত আসবে। এই ছাড়া ইনশাল্লাহ বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে প্রশান্তর যুগের অধ্যায় খুব শীঘ্রই সমাপ্ত হতে চলতেছে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আপনারা এই ভালো সংবাদ পাবেন। এবার আরেকটা যেটা আজকে আপনারা, ওই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম, অনেকে আমাকে ফোন দিয়েছেন 3-এর 1 33%, অর্থাৎ একটা খুবই ভালো সংবাদ আছে, তবে এটা ডিটেলস বলা যাবে না। অর্থাৎ 3টা কাজ, 3টা টার্গেটে আগাচ্ছি আমরা ইনশাল্লাহ। তার মধ্যে 3-এর 1টা সমাপ্ত হয়েছে, আরেকটা কাজ সমাপ্ত হবে ইনশাল্লাহ। এই 3টা কাজ সমাপ্ত হওয়ার পরে
আরেকটা আপনি অনেক ভালো সংবাদ পাবেন। আর এই সংবাদটা একত্রে আমরা আল্লাহ যদি বাঁচায় আগামী মঙ্গলবারে লাইভে শুনবো ইনশাল্লাহ। আব্দুল মালিক ভাই আসসালামু আলাইকুম। ইউনুস ভাই আমি চট্টগ্রাম লোহাগড়া থেকে দেখছিলাম ইনশাল্লাহ। জি ধন্যবাদ কামরান সাহেব, লাইভের কোয়ালিটি ভালো, ধন্যবাদ আপনাকে। বাহারুল ইসলাম সাভার থেকে দেখতেছি, ধন্যবাদ আপনাকে। তো এখানে আমাদের সাভার আশুলিয়া থানায় যারা আছেন, সাভার আশুলিয়া থানার আমাদের যত ডিস্ট্রিবিউটার বা বিনিয়োগকারী ইনভেস্টার আছে তারা আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, কাজ আছে ইনশাল্লাহ। আপনার সাভার আশুলিয়া থানায় যারা বর্তমানে বসবাস করেন, স্থায়ী বাসিন্দা সাভার আশুলিয়া থানার মধ্যে, তারা একটু যোগাযোগ করবেন, কাজ আছে। তো যেটা বলছিলাম 3-1 এটা একটা ভালো সংবাদ, এবং এই সংবাদটা আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আর সাথে আমরা মোহাম্মদ হোসাইন স্যারের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসাদুল্লাহ ভাই 71-এর আগে শোষণ করেছে ভিনদেশিরা, আর 71-এর পর করেছে ভিনদেশিদের দালালরা, রাইট, এখনও তাই চলতেছে। অর্থাৎ আমাদের দেশে এরকম নাই চলতেছে। রিপন মিয়া ভাই, প্রিয় ভাই, শুভকামনা। তো তাহলে এটা উত্তর দিচ্ছে। আচ্ছা, এবং আরেক ভাই প্রশ্ন করছেন বিনিয়োগ ফেরত পাবেন কিনা। ইনশাল্লাহ আপনি শুধু বিনিয়োগ না, এবং বাংলাদেশের সর্ববৃহৎ দিলীপ দেবনাথ দাদা দেখতেছেন সম্ভবত সিলেট থেকে ইনশাল্লাহ। আমি ফ্রেশ দীপক অধিকারী দেখতেছেন, দীপক অধিকারী যশোর বাগারপাড়া থেকে। হ্যাঁ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শহীদুল ইসলাম ভাই লিখছেন মিথ্যা বিলীন হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। মামুন হাওলাদার ভাই দেখতেছেন আমি লক্ষ্মীপুরের ছেলে। হ্যাঁ মামুন হাওলাদার ভাই, আমিও লক্ষ্মীপুরের ছেলে, আমি লক্ষ্মীপুর কলেজের ছাত্র। আমার বাড়ি হলো লক্ষ্মীপুর জেলার সাবেক সদর থানা, বর্তমান চন্দ্রগঞ্জ থানা, হাজিরপাড়া ইউনিয়নে বাড়ি। আর শ্বশুর বাড়ি হলো নোয়াখালী জেলার কবিরহাট থানা, দানশালিক ইউনিয়ন, লামচি প্রসাদ গ্রাম, তাকিয়া বাজার, তাকিয়া বাড়ি। দিলীপ দেবনাথ, ইউনুস ভাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। সিলেট মৌলভীবাজার থেকে দেখছি। জি আলহামদুলিল্লাহ, আপনি সিলেট মৌলভীবাজার থেকে দেখতেছেন। মৌলভীবাজার বললে হবে, মৌলভীবাজার বাংলাদেশে আলাদা একটা ডিস্ট্রিক্ট। বিনিয়োগকারী এবং ইনশাল্লাহ বিনিয়োগ ফেরত, এবং যারা বিশেষ করে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শেয়ার কিনেছেন ইনভেস্টার, এখানে 8.5 লক্ষ, তাদের জন্য এত ভালো সংবাদ কল্পনাই করা যাবে না ইনশাল্লাহ। আগামী জুনের মধ্যে তো লভ্যাংশ পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি 24টা প্রতিষ্ঠানে এই মাল্টিপারপাসের বিনিয়োগ 24টা প্রতিষ্ঠানে দাঁড় করানোর ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। এরপরে এখান থেকে আবার স্বপ্ন শহরের মালিকানা, অর্থাৎ এখান থেকে কেউ, অর্থাৎ আপনি নিজেকে ধন্য মনে করবেন যে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় সমিতি, বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় সমিতি ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তথা DMCSL-এর গর্বিত মেম্বার। যারা তত্ত্ব হালনাগাদ করেন নাই তাদের সবাইকে তত্ত্ব হালনাগাদ করে ফেলার। নাজিমুদ্দিন ভাই, ভাইজান আমার 3 লক্ষ টাকার শেয়ার কিনে আছে আমি চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ আপনি আপনার তথ্যটা হালনাগাদ করে নেন এবং দেখেন আপনার সব কিছু ঠিক আছে কিনা ইনশাল্লাহ। মাই লাভ ডেস্টিনি, মাই লাভ বাংলাদেশ। জি আব্দুল আজিজ, PhD আব্দুল আজিজ, ঢাকা মিরপুর। বরুড়াকে হটাও, আমিন স্যারকে ইন করো। হ্যাঁ ইনশাল্লাহ বরুড়া হটার সময় একদম কাছে দাঁড়ে। মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার ইন করা ইনশাল্লাহ সময়ের ব্যাপার, এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারের হাত ধরেই ডেস্টিনি ব্যবসা চালু হবে ইনশাল্লাহ। তাহলে এখানে যে ভাই প্রশ্ন করছেন 3 লক্ষ টাকা শেয়ার, আপনাকে অনুরোধ করবো আপনি হালনাগাদ করছেন কিনা, অথবা আমাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেন, অথবা আপনি
আমাদের ওয়েবসাইটে মনির ভাই দেখতেছেন বিদেশ থেকে, ধন্যবাদ। মাসুদ ভাই দেখতেছেন ফেনী থেকে, ধন্যবাদ মাসুদ ভাই। তো আপনি আপনার ওখানে বসে হালনাগাদ করতে পারেন। www.dmcsl.org এই ওয়েবসাইটে ঢুকে আপনি ওখান থেকে হালনাগাদ করে নিতে পারেন। এবং আপনার পাশাপাশি ডেস্টিনি যে 8.5 লক্ষ বিনিয়োগকারী, আপনারা একটু খোঁজ নেবেন প্রতিষ্ঠানের স্বার্থে। যারা তথ্য হালনাগাদ করছে, যারা করে নাই, তাদের সবাইকে তথ্য হালনাগাদ করে দেন। পরবর্তীতে আরেকটা অ্যাডভোকেট শাকিল আহমেদ স্যার দেখতেছেন, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম পয়সাল ভাই, আমি ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ নজরুল ইসলাম পয়সাল ভাই। সাংবাদিক মানুষ, পাশাপাশি আমাদের পিএইচডি ফোরামের অ্যাডক কমিটির মেম্বার, খুবই অ্যাক্টিভ লোক ইনশাল্লাহ। ডিস্ট্রিক্ট একজন নিবেদিত পান। আনিকেত তপন, আমি মোহাম্মদ আনিকেত তপন মুন্সিগঞ্জ থেকে দেখছি। তার আপনার কি গাছের লাভ পাবো? হ্যাঁ, দারুণ একটা কোশ্চেন করছেন। গাছ অর্থাৎ যে প্রশ্নটা, ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড। হ্যাঁ, ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড নিয়ে যেটা বলবো, আসলে ওই যে 173/2022 যেই হাইকোর্ট ভোট করে দিছে, এটার উসিল্লায় ইতিমধ্যে তো আপনারা জানেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারকে, যাদের হাতে গড়া কোম্পানি, তারাই নাকি কেউ না তাদেরকে আসতে দিচ্ছে না। যাক, সেটার অবসান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মামুন আওলাদ, আমি ডেস্টিনিতে 7 লক্ষ টাকার শেয়ার আছে। হ্যাঁ, আপনি তো ইতিমধ্যে আপডেট করলে জানবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আন্তরিক ধন্যবাদ। তার মানে আপনি তো লাকি ম্যান। গাজীপুর বোটবাজার থেকে ত্রিপন সাথে আছে, ধন্যবাদ। কামরুল হাসান নাসিম ভাই, আমি নোয়াখালী থেকে দেখছি ইনশাল্লাহ। হ্যাঁ জি, আমিও নোয়াখালীরা। তো যেটা বলছিলাম, টি প্ল্যান্টেশনে কিন্তু পাওয়ার এমডি আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। এবং আমি কোম্পানি আইন উপদেষ্টা হিসেবে, কোম্পানি আইনের উপর আইনজীবী হিসেবে বলবো যে আইন অনুযায়ী ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এখনও টি প্ল্যান্টেশনের এমডি এবং পাওয়ার। কিন্তু উনি যে দীর্ঘদিন 12 বছর 3 মাস 5 দিন জেলে ছিল, এটার উসিল্লায় তো 173 থেকে বোর্ড থেকে বাদ দিয়ে দিল। আবার টি প্ল্যান্টেশনের তথাকথিত একটা বোর্ড গঠন করা হয়েছে, যেটার এমডি নাকি নিছে চট্টগ্রামের ডায়মন্ড নেক্সাস জাহাঙ্গীর সাহেব, প্রফেসর মঈন সাহেব, আরও একটা বোর্ড। এরা কিন্তু কোনো দায়িত্ব পালন করতেছে না, বিনিয়োগকারীদের ফোন ধরতেছে না, এবং টি প্ল্যান্টের সার্ভার এখনও চালুর উদ্যোগ নেয় নাই। তবে আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার চেষ্টা করতেছে ইনশাল্লাহ। ধরেন ইতিমধ্যে ডেস্টিনি মাল্টিপারপাসের 8.5 লাখ বিনিয়োগকারী, ভবিষ্যৎ মোটামুটি উজ্জ্বল, এটা সমাধান হয়েছে। সেকেন্ড, ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্বে বসার পরে সার্ভার দিয়ে ব্যবসাটা স্টার্ট করবে ইনশাল্লাহ। এরপরে টি প্ল্যান্টেশনের সার্ভারটাও উদ্ধার করে গাছের প্যাকেজ, ইতিমধ্যে আপনারা হয়তো জানেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন জেলে থাকার উসিল্লায় ওই যে গাছ বিক্রি করে, আমাদের অনেক গাছ বিভিন্ন লোকে বিক্রি করে দিয়েছে। এটা নিয়ে আপনারা খুব শীঘ্রই তথ্য জানবেন। অর্থাৎ বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত না দিয়া হাইকোর্ট যে ভোট করে দিয়েছে, ওনারা ওনাদের দায়িত্ব পালন না করিয়া এই বোর্ডের উসিল্লায় দায়িত্বে আসিয়া বিনিয়োগকারীদের সম্পদ বিক্রি করিয়া বিনিয়োগকারীদের স্বার্থ না দেখিয়া নিজেদের স্বার্থ দেখিতেছে। এবং ইউনুস ভাই এমডি স্যার বোর্ডে আসতে কতদিন লাগতে পারে? মেহেদী হাসান ভাই, এই প্রশ্নটা আপনাকে এই লাইভে উত্তর দিতে পারতেছি না। আসলে আমাদের শত্রু প্রস্তুত তো। তবে প্রশান্তর বিষয়টা নিষ্পত্তি হওয়ার সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি দেরি হবে না। আর আপনাদের সবাই দোয়া থাকলে মেহেদী হাসান ভাই এমডি স্যার বোর্ডে আসতে, আপনাদের সবাই দোয়া থাকলে এটা খুব শীঘ্রই ঘটবে ইনশাল্লাহ। আর আইন পেশা থাকার কারণে ফ্রিলি বাকিটা বলতে পারতেছি না। তো বিনিয়োগকারীদের বিনিয়োগ না দেখে টি প্ল্যান্টেশনে এই যে তথাকথিত বোর্ড গাছ বিক্রি করে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। নিজেদের আখের গুছিয়ে বলছে, নিজেরা আর্থিকভাবে লাভবান হয়ে গেছে।
কিন্তু ইনশাল্লাহ ওগুলো নিয়ে আইনগত প্রতিকারে আমরা গিয়েছি, যাচ্ছি ইনশাল্লাহ, এবং ওরা হিসাব দিতে হবে। তো টিউবলাইনের সার্ভার ওপেন করে ইনশাল্লাহ গাছের প্যাকেজ ইতিমধ্যে আমাদের কী গাছ ওই ব্যাপারে একটা সিদ্ধান্ত আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওয়াসিমউদ্দিন খোকন ভাই বলতেছেন, আমরা লাখো লাখো মানুষ এগুলো নীরবে ডেস্টিনির অপেক্ষায় আছি, থাকবো ইনশাল্লাহ। আসলে হ্যাঁ, ওয়াসিম ভাই ঠিকই বলছেন, চারদিকে শুধু সম্পদ আর সম্পদ দেখা যায়, কিন্তু আপনাদের কারো কাছে কি সুস্পষ্ট তথ্য আছে কোন সম্পদের মালিক, কোন কোম্পানির ব্যক্তি? সূত্রে ইনভেস্টিগেশন করলে রফিকুল আমিনের সকল ৯০০% ধরা পড়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ করে বলছি, এই সূত্র ধরে ইনভেস্টিগেশন করা রফিকুল আমিনের খবর আছে। আচ্ছা আসুন আমরা সবাই মিলেমিশে বিনিয়োগকারী অনুসন্ধান। হ্যাঁ নাইম আরবি ভাই, আপনি তো আসলে কপি পেস্ট করে এত বড় প্রশ্ন করেছেন, এটা আপনার কপি পেস্ট। আর আপনার প্রশ্নে আমি যেটা বলছি, অর্থাৎ আমাদের সম্পদের তালিকা আরবি ইনভেস্টিগেশন হইলে রফিকুল আমিন স্যার ধরা খাবে। আপনার এই কথাটা শুনে আমার হাসতে ইচ্ছে করতেছে। হাসিনা সরকার দুদক এত বড় টিম লাগিয়ে 12 বছর 3 মাস 5 দিন জেল খাটিয়ে অন্যায় অবৈধ মামলা করে রফিকুল আমিন স্যারের দুর্নীতি জাতির উদ্দেশ্যে আনতে পারে নাই। এখন এই ইনভেস্টিগেশন করে কি দুর্নীতি আনবেন? আমি অ্যাজ এ আয়কর আইনজীবী, কোম্পানি আইন উপদেষ্টা হিসাবে সবার উদ্দেশ্যে বলবো, নাইম সাহেবের প্রশ্ন, তাইলে আপনারা যে বলতেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের গোমরবাট কী হবে রে ভাইয়া? আমি আপনাকে বলি, শুধু শুধু কপি পেস্ট করে মারেন না সোশ্যাল মিডিয়া। ওই যে নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, হকুন খালিয়ারি মরা গরু যদি 800 টাকা কেজির দামে মাংস কিনে খাইতি তাহলে বুঝতি গরুর মাংসের দাম কত। আপনাকে এই বলবো, 2011 সালের 30শে জুন পর্যন্ত অডিট কমপ্লিট। এটা আরজেএসসি এনবিআর সব জায়গায় অনুমোদিত। তাহলে এরপরে অডিট হওয়ার কথা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের 2011 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 2012 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত। তাহলে এখানে কত? 12 মাস, 1 বছরের অডিট। এই 1 বছরের মধ্যে 12 সালের মাসের থেকে তো আমাদের বিরুদ্ধে হলুদ মিডিয়া অপপ্রচারকারী সাংবাদিক লেগেই গেছে, তাহলে 9 মাস। ওই সময় রফিকুল আমিন স্যার দায়িত্বে ছিল, মোহাম্মদ হোসাইন স্যার, গোপরান স্যার, বিভিন্ন সবাই দায়িত্বে ছিল, হারুন স্যার। কেউ তো কখন দুর্নীতি নিয়ে একটা কথাই বলে নাই। এরপরে অক্টোবর মাসে, 12 সালের অক্টোবর মাসে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার জেলে চলে গেছে। 15 জানুয়ারি 2025 সালে বাইরেছি। তাহলে এখানে দুর্নীতি করার সুযোগ কোথায়? বরঞ্চ ওনারা জেলে থাকাকালীন যারা বাইরে ছিল, দায়িত্বের নামে, ব্যবসা চালুর নামে, 173 কোম্পানি ম্যাটার 2022-এর নামে লুটপাট করেছিল, এখনও করিতেছে। ইদানিং আবার হাইকোর্ট অবকাশকালীন বেঞ্চে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে মৌখিক নির্দেশ থেকে নিষেধ করার পরও এখন বাই অডিট চলতেছে। কে অডিট করে? কে পাশ করবে? বোর্ডের মেজরিটি বোর্ড মেম্বার অডিটে সাইন না করলে তো অডিট তো পাশই হবে না। বরঞ্চ আপনি যেটা বলতেছেন, আপনি সত্যিকারে অনুসন্ধান করলে, নাইম আরবি সাহেব, আপনার নাম দেখে তো পুরো ফেসবুক আইডিও বোঝা যায় না। লাইভ শেষ করে আমি এখানে আরও ইয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজম ভাই এসে, নাইম 4200 কোটি টাকার মানি লন্ডারিং কেস হয়েছে তোমার। তো কেস তো হয়েছে ভাই, কেস কি প্রমাণ হয়েছে? আপনি তো এইটাও জানেন না। অর্থাৎ
ডেস্টিনি মাল্টিপারপাসের যে মামলাটা করা হয়েছে এটা সমবায় অধিদপ্তরের আন্ডারে, এটা কিন্তু কোম্পানি আইনের কোম্পানি না। আর যে স্যার দুদক, ওইটা তো দুদকে মামলা করারও রাইট নেই। হাইকোর্টে আপিল আছে তো রে ভাই, হাইকোর্ট আছে তো উচ্চ আদালত। দেখেন না ফাইনালি কি হয়। আমি শুধু আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি, নাইম সাহেব সহ সবাইকে, 45,18 কোটি জনগণ যারা শুনছেন ভবিষ্যৎ দেখবেন। সক্রেটিস নামে একজন দার্শনিকের কথা শুনছেন নিশ্চয়। ওনাকে জেলে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীতে ওনাকে একটা বিষের গ্লাস দিয়ে বলছিল এটা পান করেন, মানে নিজে নিজে আত্মহত্যা করেন। অর্থাৎ ওনাকে জেলখানার ভিতরে বিষ খেয়ে স্বেচ্ছায় আত্মহত্যা মরতে বাধ্য করা হয়েছিল। কিন্তু উনি, হ্যাঁ বাধ্য হয়েছিল, কিন্তু উনি বলেছিল এক সময় আমার এই অন্যায়ের বিচার হবে। আদালত 275 বছর পরে, কত বছর, 275 বছর পরে রায় দিয়েছিল সক্রেটিসের প্রতি অন্যায় হয়েছে। এই ডেস্টিনির মামলা চূড়ান্ত আপিল, হাইকোর্ট, চেম্বার জজ, আপিলের ডিভিশনে পরে চূড়ান্তভাবে দেখবেন প্রমাণিত হবে ডেস্টিনির প্রতি অন্যায় করা হয়েছিল। মানি লন্ডারিংয়ের আইন এখানে অবৈধভাবে প্রয়োগ করা হয়েছিল, দুদকের আইন এখানে অবৈধভাবে প্রয়োগ করা হয়েছিল, সমবায় সমিতি আইন এখানে প্রয়োগ করা হয় নাই। অর্থাৎ এখানে অন্যায় করা হয়েছিল, এটা আসবে ইনশাল্লাহ। কারণ আমরা ডেস্টিনির 45 লক্ষ গ্রাহক, অভিযোগকারী হলে আমরা হব। মামলায় 45 লক্ষ লোকে করার কথা, কিন্তু বাদীকে এই 45 লক্ষের কেউ না, দুদক হইল বাদী। হ্যাঁ, দুদক রাষ্ট্রীয় করতেই পারে। তাহলে প্রতারণা কার সাথে করছে? 45 লক্ষ লোকের সাথে করছে, আমাদের সাথে। কিন্তু সাক্ষীর তালিকা দুদকের মামলায় দেখেন, সাক্ষীর তালিকা কোনো বিনিয়োগকারী নেই। ওই ব্যাংকের লেনদেন, দুদকের অফিসার, পুলিশের অফিসার, ওই অফিসার সব সরকারি বেতনভুক্ত কর্মচারী ছিল। সরকারি চাকরি যারা করে এরা তো সরকারের কথা শুনতে বাধ্য, ন্যায় হোক আর লিগেল আর ইলিগেল। সাক্ষী হওয়ার কথা ছিল আমরা। ওকে, ডেস্টিনি মাল্টিপারপাসের মামলা, সেখানে আমাদের 8.5 লক্ষ বিনিয়োগকারী শেয়ার হোল্ডার। এখানে মামলার বাদী হওয়ার কথা ছিল বিনিয়োগকারী শেয়ার হোল্ডাররা। সেই ওকে, সেটা হইল না। মামলা করতে পারত সমবায় অধিদপ্তর, তাদের অনুমতি নিতে হইতো, কারণ তাদের আন্ডারে। তারা তো বছর বছর অডিট রিপোর্ট দিয়ে গেছে যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সঠিকভাবে চলতেছে। তাহলে দুদক যে তাদেরকে জিজ্ঞাসা না করে মামলা করে দিয়েছে। দেখেন, দুদকের অবশ্য ক্ষমতা আছে, দুদক একটা সরকারি প্রতিষ্ঠান, সমবায় মন্ত্রণালয় এটা আলাদা একটা সরকারি প্রতিষ্ঠান। দেখেন না দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কি হয়, সামনে অস্তিত্বের লড়াই। এবং সামনে খুব শীঘ্রই দেখবেন এই মামলা নিয়ে এক পক্ষে দাঁড়াবে দুদক, এক পক্ষে দাঁড়াবে সমবায় সমিতি। কারণ সমবায় সমিতি আইন, এই আইনটা বাংলাদেশের সমবায়ের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতেছে, বেকার মুক্ত বাংলাদেশ গড়তেছে, মানুষকে সহযোগিতা করতেছে, দারিদ্র দূর করতেছে। সেই সমবায় সমিতির আইনের উপরে হস্তক্ষেপ করতেছে কে? দুদক। আমি যদি ভুল বলে না থাকি, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবেন। তাহলে দুদক হস্তক্ষেপ করে কি করলো? দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করলো, বেকার মুক্তকে বেকার যুক্ত করে দিল। 45 লক্ষ লোক করে গুলে খাইতেছিল। মাল্টি লেভেল মার্কেটিং, MLM সেক্টরে, ডাইরেক্ট সেলিং সেক্টরে 3-4 কোটি লোক জড়িত ছিল। সেটাকে দুদক কী করলো? আইনের অপব্যয় করে কার্যক্রমকে আটকিয়ে দিল। পরে সরকার 13 সালে দেখলো যে ডেস্টিনিকে ধরছি, ডেস্টিনির MD রফিকুল আমিন সাহেব মোহাম্মদ হোসেনকে জেলে নিয়েছি। তখন সরকার দেখলো এখানে বিশাল লোকজন জড়িত, অনেক কোম্পানি। তখন মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন করে দেয় 2013 সালে। অর্থাৎ এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আজকে একটু আগে অ্যাডভোকেট আয়ুষ সাহেব যেটা পতারাক বুয়া বলছেন,
2001-2 সালে বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং কোনো আইন ছিল না। আপনি বলতেছেন আমি ডক্টর মোহাম্মদ রফিকুলের পক্ষে মানে পতনের পক্ষে। আপনি জানেন এই সেই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন যাকে অ্যারেস্ট করলো সরকার একটা আইন করে দিতে বাধ্য করছে, একটা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন করে দিছে। অর্থাৎ উনি একটা আইনের ক্রিয়েটর। 1997 বাংলাদেশে আসছে ডক্টর মোহাম্মদ রফিকুল মোহাম্মদ হুসাইন স্যার, প্রত্যেকে বুয়া বলছে, 2 থেকে 4 থেকে 8 প্রোডাক্ট। দুদকের খোরশেদ আলম কোথায়? সম্ভবত পলাতক ইনশাল্লাহ, তবে আপাতত দেখা যায় না। মিন্টু ভাই লিখছেন দুদকের খোরশেদ আলম কোথায়? হ্যাঁ, আনোয়ার ভাইয়ের কাজে এখানে কিছু লোক আপনাকে মূল আলোচনা থেকে না, আজকে তো প্রশ্নোত্তর পাবো আনোয়ার ভাই, মূল আলোচনাটা। এবং খুব শীঘ্রই দেখবেন এই যে দুদক আর সমবায় সমিতি এবং দুদক আরও, দুদকে হইল দুর্নীতি দমন কমিশন। রিপন ভাই দুদক যদি এত ভালো হতো তাহলে খোরশেদ আলম আইনজীবী পলাইছে কেন? হ্যাঁ, ওই যে দুর্নীতি, দুদক হইল যেখানে দুর্নীতি সেখানে ধরবে। এবং দুদক অবশ্যই ভালো কাজ করতেছে, বর্তমান দুদক ভালো কাজ করতেছে। কিন্তু 2008 সাল থেকে 2024 সাল হাসিনার সময় তো দুদক ছিল না, ওইটা ছিল হাসিনার দমন কমিশন। আসলে জিনিসটা ছিল দুর্নীতি দমন কমিশন। এখনও আছে, এখন তো সুন্দরভাবে কাজ করতেছে, কত দারুণভাবে কাজ করতেছে। এই যে বর্তমান সরকার আমলে গত 1 বছর তো দুদক নিয়ে কোনো কমপ্লেন করে না কেউ, খুব সুন্দর কাজ করে যাচ্ছে। কিন্তু হাসিনার সময়, আওয়ামী লীগের সময় যাদের উপর হাসিনার আক্রোশ ছিল তাদের পিছিয়ে দুদকলে লাগাই দিত। আপন ভাই বেশ কয়েকটা মানি লন্ডারিং করলো। যে ভাই প্রশ্ন করছে মানি লন্ডারিংয়ের সংজ্ঞা আইসেন। আমি একটা লাইভ করব শুধু মানি লন্ডারিং আইন নিয়ে 1 ঘন্টার ব্যাপী। আমাকে একটু সময় দেন, আগামী 15। মানি লন্ডারিংয়ের প্রকৃতির সংজ্ঞা যদি জানেন তাহলে বর্তমানে যদি মানি লন্ডারিংয়ের আইন প্রয়োগ করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা লিমিটেড কোম্পানি মানি লন্ডারিং করতেছে। মানি লন্ডারিংয়ের শব্দের অর্থ হইল আপনি রূপান্তর করতে পারবেন না, হস্তান্তর করতে পারবেন না যেই টাকা। এই যে ধরেন ব্যাংকে, আমি যদি আইনটা ভুল বলে না থাকি আইনের ব্যাখ্যায় আসেন। এই যে মনে করেন আপনি ব্যাংকে গিয়ে কি করলাম, 1 লক্ষ টাকা জমা দিলাম। এই 1 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখছি, কিন্তু আমার এই টাকা জমা থাকুক। মানি লন্ডারিং আইলে হুবাহুব আমার এটা জমা রাখবেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কী করে, আমার একটা জমা স্লিপ দিয়ে ব্যালেন্স করে দেয় ক্যাশ। কিছুক্ষণ পরে এই ক্যাশের টাকাটা আবার আরেকটা ক্যাশে দিয়ে দেয়। কেউ যদি উইথড্রলের জন্য আসে তাকে ওই টাকাটা দিয়ে দেয়। তা আমি তো আপনাকে এই টাকাটা জমা রাখতে দিছি ব্যাংকে, আমি 1 লক্ষ টাকা জমা রাখতে দিছি। তা আপনি তো আমাকে ডকুমেন্ট দিয়েছেন, ওকে। তা আপনি আমার টাকাটা তো আরেকজনের উইথড্রলকে দিয়ে দিয়েছেন, আমি তো আরেকজনের দিয়ে দেওয়ার জন্য দিই নাই। মানি লন্ডারিং বুঝেন? অনেক ব্যাখ্যা। মনে করেন আপনাকে কেউ একটা ফ্রিজ কেনার জন্য টাকা দিচ্ছে, এটা গেলে আরেকদিন লাগবে। অর্থাৎ মানি লন্ডারিং যেই কাজের জন্য টাকা নিচ্ছে শুধু ওই কাজ করবেন, ওই কাজ দিয়া আপনি অন্য কাজ করতেছেন। এটা নিয়ে ডাইরেক্টরা বলবো, মনে করেন আপনাকে আপনার ঘর থেকে প্রাতিষ্ঠানিক ধরেন 10,000 টাকা আপনি রওনা দিয়েছেন, একটা জিনিস কিনবেন 10,000 টাকা। পথের মধ্যে আপনি খিদে লাগছে, ওই 10,000 টাকা বাইঙ্গা বিরিয়ানি খেয়েছেন, বাস মানি লন্ডারিং করে ফেলছেন। কারণ আপনাকে তো ঘর থেকে ওই 10,000 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য দেওয়া হয়নি। আপনি ঘর থেকে বিরিয়ানি খাওয়ার টাকা আলাদা নেবেন, আবার গাড়ি ভাড়ার টাকা আলাদা নেবেন, আলাদা আলাদা অনেকগুলো ব্যাগ রাখতে হবে। ওই যে টাকার বান্ডিল একটা হলে বাইরে হবেন অফিস থেকে, ধরেন গাড়িতে টাকার বান্ডিলে বাইরে হবেন, গাড়িটা দিয়ে তেল কিনবেন। ধরেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বাজারে যায়, 1 বান্ডিল টাকা নিয়ে যায়, এটা কিনে ওইটা কিনে। তা আপনাকে যে টাকাটা দিচ্ছে কী উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে যার থেকে টাকা নেবেন ওই উদ্দেশ্যে কাজ করতে হবে, অন্য উদ্দেশ্যে করলে মানি লন্ডারিং। যদি মানি লন্ডারিংয়ের বিচার করতে যায়, তবে এইখানে অন্য বিষয়, অর্থাৎ বিদেশে অর্থ পাচার অন্যান্য, এটা নিয়ে আমি আরেকদিন ব্যাখ্যা দেব।
মানি লন্ডারিংয়ে আইন দ্বারা সহ আজকে প্রস্তুতি নেই। সুতরাং আমি যেই ভাই প্রশ্ন করছেন, আমার গুরু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার মানি লন্ডারিং করেছেন, আমি তীব্র প্রতিবাদ করতেছি। ডেস্টিনি গ্রুপ, ডেস্টিনি 2000 লিমিটেড, টি প্লান্টেশন, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন স্যার, সাবেক সেনাপ্রধান হারুন স্যার, এরা কেউই মানি লন্ডারিং করে নাই। মানি লন্ডারিং হয় নাই ডেস্টিনি গ্রুপে। ডেস্টিনি কোনো কোম্পানিতে মানি লন্ডারিং হয় নাই। এনারা ব্যবসা করছে, কারণ এনারা বিদেশে পাঠায় নাই, কোনো অর্থায়ন করে নাই, কিছু সামান্য। এখানে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আইন অনুযায়ী যদি বাংলাদেশে আইনের সঠিক প্রয়োগ হয়, বাংলাদেশের সংবিধান সঠিকভাবে প্রয়োগ করা হয়, এবং যদি এখানে জুডিশিয়াল তদন্ত গঠন করা, জুডিশিয়াল তদন্ত কমিটি, এবং সঠিকভাবে তদন্ত করা হয়, তাহলে ডেস্টিনির মামলায়, ডেস্টিনির টি প্লান্টেশনের মামলায়, ডেস্টিনির কোঅপারেটিভের মামলায় কোনো মানি লন্ডারিংয়ের হয় নাই, এটা প্রমাণিত হবেই হবে ইনশাল্লাহ। হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি কবুল করে, এটা ইতিহাসের পাতায় আসবে এবং আইনের একটা উদাহরণ হবে। এবং হয়তো বিএলডি আরএল, ওই যে যারা আইন পেশা আছে তারা যেন রেফারেন্স আকারে বিভিন্ন মামলার, ওই যে যেমন মাজদার হোসেন মামলা, আর অনেক মামলা রেফারেন্স হয়, দেখবেন হয়তো ডেস্টিনি মামলা এই রেফারেন্স হবে, হয়তো বা আইনের বইতে এটা যুক্ত হবে। হয়তো এমনও হইতে পারে এই মাল্টি লেভেল মার্কেটিং, এই এমএলএমের আইন বাংলাদেশে পাঠ্য বইয়ে যুক্ত হবে ইনশাল্লাহ, এবং হয়তো পড়াবে। এবং এমনও হইতে পারে যে ডেস্টিনি, এই যে আদালত সর্বসম্মতক্রমে প্রধান বিচারপতির মাধ্যমে, এমনও হইতে পারে ইনশাল্লাহ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের টিভি মিডিয়া বিষয়ে ডাক দিয়ে বলবে যে ডেস্টিনি গ্রুপ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসেন, এরা কোনো মানি লন্ডারিং করে নাই, করে নাই, করে নাই, করে নাই। কারণ এরা যদি মানি লন্ডারিং করে থাকে, তাহলে বাংলাদেশের সব কোম্পানি মানি লন্ডারিং করতেছে। সুতরাং এইখানে মানি লন্ডারিং কিচ্ছু করে না ইনশাল্লাহ। নাজিমুদ্দিন ভাই, নাইম ভাই, আপনি মিটিংটা কলুষিত করার না দরকার বলে ইউনুস ভাইকে ফোন দিয়ে সব কিছু জেনে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ নাজিম ভাই, অসুবিধা নেই। ওনার এটা আমি উত্তর দিয়েছি সবার উদ্দেশ্যে। আজকের এই লাইভটা যে দুদকে শুনবে না তার কি গ্যারান্টি আছে? সবাই শুনবে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। ওনার প্রশ্নটা আমি ইচ্ছাকৃত, হ্যাঁ ভাই, ইচ্ছাকৃত উত্তর দিচ্ছি যে মানি লন্ডারিং শুধু ওই যে কপি পেস্ট করে মারা দিলে হবে না। মানি লন্ডারিং এত সহজ না, এটা বিশাল আইন, এটা নিয়ে আলাদা ভিজিট করবে ইনশাল্লাহ। ওইটা উত্তর দিচ্ছি। ওকে মিস্টার পলাশ, সোজা কথা, অস্তিত্ব লড়াই এই বাংলাদেশে একমাত্র জনাব রফিকুল আমিনের কারণে ডেস্টিনি পরিচিত হয়, রাইট? হ্যাঁ, এটা সত্যি, অনেকেই অবদান আছে, কিন্তু আমিন স্যারের স্বপ্ন ট্রেনিংগুলো ছিল, রাইট কথা বলছেন। হ্যাঁ, মিস্টার পলাশ ভাই ভালো বলছেন, নিষ্ঠাবান প্রমাণ করতে। হ্যাঁ, রফিকুল আমিন স্যার ঠিক, রফিকুল আমিন সাহেব বিকল্প দৃষ্টিতে নাইও, হবেও না ইনশাল্লাহ। নাইম ভাই, আপনি মিটিংটা, আচ্ছা যাক, অসুবিধা নাই। নাইম ভাই, দুই একটা নেগেটিভ থাকবে, ওনার কারণে আরও অনেকেরই ক্লিয়ার করতে পারছি। মিস্টার আসাদুল্লাহ মিয়া, তুমি এখানে কি করো? আশরাফ গঙ্গের দালালি করো? জি, আমি কখনোই কোনো কারণে দালালি না। আশরাফ গং, আশরাফ আমিন সাহেবের দালালি করবো কেন ভাইয়া? আমি ওনার আগে ডেস্টিনি বিভিন্ন অফিসিয়াল দায় দায়িত্বে আসছি। আমি বয়সে জুনিয়র হলো দায় দায়িত্বে, উনি ধরেন পরবর্তীতে রফিকুল আমিন স্যারের ভাতিজা হিসাবে অনেক পরে ডেস্টিনি বিভিন্ন দায় দায়িত্বে ছিল। উনি 2001 সালে ডেস্টিনিতে উনি কী দায়িত্বে ছিল একটু একসময় বলতে বলেন। 2001 সাল আর 2002 সাল, আমি 2001-ও ডেস্টিনি বিভিন্ন অফিসিয়াল দায়িত্বে ছিলাম, 2002-ও ডেস্টিনি অফিসিয়াল দায়িত্বে ছিলাম। এবং উনি তো সম্ভবত 2003-4 থেকে প্রথম তো আয়ত্ত তাইতে, যাক এগুলো অন্য বিষয়ে আরেকদিন বলবো, লাইভে বলতেছি। যাক, আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, যারা নেগেটিভ নিয়ে নেগেটিভ প্রশ্ন করছে তারা, হ্যাঁ না ভাই বলতেছেন রিপন মিয়া ভাই বা মিলেই এবি কাইম ভাই, নেগেটিভ দুই একটা উত্তর দিতে হবে, না হলে হবে কি জানেন, এটা আমি ইচ্ছাকৃত, কারণ আজকের পর্বটা তো হলে আমার প্রশ্ন উত্তর অর্থাৎ প্রতি। তাহলে যাক, আমি দুদকের খোরশেদ আলম কোথায় তৃতীয় বিরুদ্ধে মামলা, আরও অনেক কিছু হবে ইনশাল্লাহ, শুধু মামলা নয় ইনশাল্লাহ।
ওই দুদকের খোরশেদ আলম সে শুরু করে অনেকে যান এর উপরে আছে ইনশাল্লাহ। মহসিন ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আনোয়ার ভাই আপনি কাজের কথাই ছিল। আচ্ছা যাক, তো যেটা বলছিলাম আজকের লাইভটা যারা দেখছিলেন এই মুহূর্তে দেখছেন, সরাসরি দেখছেন, কিছুক্ষণ থেকে চলে, সবাইকে অন্তঃস্থকে আন্তরিক ধন্যবাদ। এবং এই লাইভের ফলে পরবর্তীতে অবসর সময় যারা দেখবেন এদের সবাইকেও ধন্যবাদ। তাহলে আপনাদের সাথে আমার যে চূড়ান্ত কথা হলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেয়, আমি প্রতি শনিবার আপাতত 2টা লাইভ কন্টিনিউ, প্রতি সপ্তাহে 2টা লাইভ কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 10টা লাইভে একটানা তথ্য দিয়ে যাব। প্রতি বুধবার রাত্র 9টা থেকে 10টা প্রশ্ন উত্তর পর্ব দেব। আর প্রশ্ন করার জন্য একটা মোবাইল নাম্বার দিছি, যদিও ধরেন অনেকে লাইভ 01799399767, অনেকে আবার সরাসরি এখানে প্রশ্ন করেন নেগেটিভ। হ্যাঁ, আপনি এখানে যদি মোবাইলে প্রশ্ন করেন তাহলে একটা সুবিধাটা হলো কি জানেন, আমি আপনার নাম্বারটা আমার এখানে আসলো মোবাইল নাম্বার। যারা নেগেটিভ প্রশ্ন করবেন তাদেরকে আমি আমার 01799399767 ফেসবুক পোস্টে বলতেছি ভাইয়া, আপনি এখানে প্রশ্ন করেন। প্রশ্ন করার পরে আমি যতটুকু লাইভে উত্তর দিতে পারলাম, না পারলে যেই ঘটনাটা ঘটবে আপনার নাম্বারটা তো আমার কাছে থাকলো। লাইভ শেষে আমি আপনার সাথে ক্লিয়ার করলাম, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে বসাই দিতে পারলাম, হোসেন স্যারের সাথে বসাই দিতে পারলাম। আমরা একটু যাচাই বাছাই করি না, হোয়াট ইজ রাইট আর হোয়াট ইজ রং। আমরা ওই কপি পেস্ট এজেন্ডা বাস্তবায়ন করতেছি। আমি আপনার কথা নেগেটিভ সবার কথা মানতে রাজি, আমরা প্রয়োজনে সবাই লাইভ অনুষ্ঠানে বসি। যাক, যারা আজকে ধরছেন এই লাইভ অনুষ্ঠান দেখছেন, 9টা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ মিটিং আছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের, এই জন্য এই লাইভ থেকে এখনই বিদায় নেব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। তবে আজকে এই লাইভের মাধ্যমে প্রশ্ন উত্তর পর্বে আমি সর্বশেষ ডেস্টিনি 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু নিরপেক্ষ ভূমিকা আছে, ওদেরকে উদাত্ত আহ্বান জানাবো দ্রুত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে একমত হন। এবং যারা আমরা বেকার মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। এই হাসিনা সরকার 12 থেকে 25 সাল যে 13 বছর আমাদের ডেস্টিনিকে আটকাইয়ে যে ক্ষতি করছিল, আমরা আগামী 1 বছরে এই 13 বছরের 3 গুণ ব্যবসা করবো ইনশাল্লাহ। যেটা গতকালকে লাইভে বলছিলাম যে আগে হজে যাইতে লাগতো 6 মাস, আইতে লাগতো 6 ঘন্টা, এখন যাইতে লাগে 6 ঘন্টা, যাইতে লাগতো 6 মাস, আসতে লাগতো 6 মাস। সেই 6 মাসকে এখন যাইতে 6 ঘন্টা, আইতে 6 ঘন্টা, অর্থাৎ মাসকে নিয়ে আসছে ঘন্টায়, ন্যানো সেকেন্ড। তো এটা কোনো ঘটনা না। 13 বছরের 13 ঘন্টায় 13 বছরের কাজ 13 মাসে করা কোনো ঘটনা না। এখন টেকনোলজি, এখন এই যে আমি 12 সাল 13 সালে এই সুবিধা পাইতাম না, আজকের এই লাইভে ধরেন বিশ্বের পায় কমপক্ষে আমি ইতিমধ্যে 50টা প্লাস দেশ থেকে একটা না এই লাইভ দেখছি। তা আমার পক্ষে কি বিশ্বের 50টা দেশ যাওয়া সম্ভব ছিল না? অথচ আমি বাংলাদেশের ঢাকা শহরে বসে 50টা দেশের সাথে কন্ট্যাক্ট করতেছি। টেকনোলজি সম্ভব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। যারা এখানে পজিটিভ কমেন্টস করেছেন, পজিটিভ প্রশ্ন করছেন, তাদেরকেও ধন্যবাদ। যারা নেগেটিভ কমেন্টস করছেন, নেগেটিভ প্রশ্ন করছেন, তাদেরকেও ধন্যবাদ। যারা আমাকে অনেকে, বিশেষ করে অ্যাডভোকেট সাহেব, আরও যারা আইন পেশার লোক আমাকে দেখছেন, আইনের দৃষ্টিতে দেখেন। আর সবাইকে উদাত্ত আহ্বান করব, প্রকৃত ঘটনাটা যাচাই বাছাই করেন। মানুষের একটা কমন সেন্স আছে, এখানে যদি এমন কিছু না থাকতো 45 লক্ষ লোক এক ছাতার তলে আসতো না। যদি এরা ঠিকই না বুঝতো, গত 13 বছর হাসিনা এত কিছু করার পরও বিদ্রোহ করত। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার 12 বছর 3 মাস 5 দিন জেলে থাকার পরও বিনিয়োগকারীরা অপেক্ষা করতেছে। এখনও সবাই জানে ওনার মাধ্যমে নিরাপদ। যাক,
এই লাইভটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং প্রতি সপ্তাহে নির্ধারিত আমার সাপ্তাহিক মঙ্গলবারের লাইভ, বুধবারের প্রশ্নোত্তর পর্ব, আজকেরটা হচ্ছে 7:30 থেকে 8:30 করলাম, কারণ 9টায় প্রোগ্রামে থাকার কারণে। কিন্তু নির্ধারিত লাইভ রাত্র 9টা থেকে 10টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দিবেন। এই লাইভের মাধ্যমে যদি ডেস্টিনি 45 লক্ষ বিনিয়োগকারীর ক্রেতা পরিবেশে উপকার হয়, নিজেকে ধন্য মনে করব। আমি কোনো কিছুর পাওয়ার আশায় লাইভ করি না, এই ত্যাগ করতেছি নিজের শ্রমগাম বিনিয়োগ করে 45 লক্ষ অবহেলিত লোকের উপকার করাই আমার একমাত্র উদ্দেশ্য। আমি লাইভ কমেন্ট শেয়ারের আশায় এটা করি না। আমি 45 লক্ষ অবহেলিত ডেস্টিনি জনগণকে, যারা আওয়ামী লীগ সরকার কর্তৃক হাসিনার জড়িত অত্যাচারিত ছিল, তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য এই লাইভটা। আল্লাহ পাক মানুষের স্বার্থে আমার এই লাইভটাকে কবুল করেন, আমার এই ত্যাগটাকে কবুল করেন। আর আমি পৃথিবীর কারো কাছে কোনো রিওয়ার্ড চাই না। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি মানুষের জন্য কাজ করব। যতদিন আল্লাহ পাক হায়াত বাঁচিয়ে রাখছে মানুষের জন্য কাজ করব। আর এই মানুষের জন্য কাজ করতে গিয়া আমি মানুষের কাছে কোনো রিওয়ার্ড চাই না। আমি রিওয়ার্ড চাইব সেই মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহর উপর, যিনি আমাদেরকে খলিফা, সূরা বাকারাতে আছে কাল রব্বুকালিল মালাইকা তিন্নি জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে ডেকে বলল, আমি দুনিয়াতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা প্রতিনিধি। আমি সেই প্রতিনিধি হতে চাই যে মানুষের উপকার করবে, মানুষের কল্যাণে কাজ করবে। মানুষ থেকে আমি রিওয়ার্ড নিব না, মানুষ থেকে নেগেটিভ পজিটিভে আমার কিচ্ছু যায় আসে না। আমি রিওয়ার্ড নিব, আল্লাহ পাক আমার অন্তর দেখছে, আমি মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমি রিওয়ার্ড নেব। উনি যেভাবে ভালো মনে করেন আমাকে ওভাবেই দিবেন। আমি চাই এই 45 লক্ষ লোক ঘুরে দাঁড়াক, ডেস্টিনি গ্রুপ ঘুরে দাঁড়াক, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন স্যার তাদের শপথে ফেরত আসুক। এবং আগামী মঙ্গলবার লাইভের মধ্যে অনেক ভালো ভালো চমৎকার সংবাদ পাবেন। এর আগে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারও হয়তো যেই কোনো মুহূর্তে আরও ভালো ভালো চমৎকার কিছু সংবাদ দিতে পারে ইনশাল্লাহ। সে আশা রেখে আজকে এখানে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।